জীববৈচিত্র্যের বিশাল এক ভাণ্ডার আমাদের এই পৃথিবী। ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বিশালাকার প্রাণী ও উদ্ভিদ সবই এর অংশ। জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর 22শে মে পালিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। এ বিষয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর অমূল্য সম্পদ জীববৈচিত্র্য। প্রতিটি প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের অংশ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। জীববৈচিত্র্য আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ এবং শক্তির উৎস। এছাড়া জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে। তবে বর্তমানে জীববৈচিত্র্যের সংকট মারাত্মক রূপ ধারণ করেছে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন্যপ্রাণীর শিকার সহ বিভিন্ন কারণে পরিবেশ ও প্রজাতি নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। যদি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে নজর না দেই, তবে ভবিষ্যতে এই পৃথিবী আমাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠবে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছর মে মাসের 22 তারিখে পালন করা হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। এই দিবসে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়। এই বিশেষ দিবসে পৃথিবীর জীবজগতের নানা প্রজাতি ও পরিবেশের গুরুত্ব উপলব্ধি করতে এবং সেগুলো সংরক্ষণের আহ্বান জানাতে নির্ধারণ করা হয়েছে। 1992 সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা CBD নামে একটি আন্তর্জাতিক চুক্তি সই হয়, যা জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কাজ করে। এই চুক্তির আলোকে পরবর্তীতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের সূচনা হয় 1993 সালে। ওই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দিনটিকে জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য গ্রহণ করা হয়েছিল। প্রথম দিকে 29শে ডিসেম্বর এই দিবসটি পালিত হলেও 2000 সাল থেকে মে মাসের 22 তারিখে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের একটি নির্দিষ্ট থিম নির্ধারণ করা হয়। 2025 সালের জন্য থিম নির্ধারণ করা হয়েছে হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রকৃতির সাথে সহ অবস্থান ও টেকসই উন্নয়ন, যা পরিবেশের ক্ষতি মোকাবেলা করে জীববৈচিত্র্য রক্ষা এবং পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরে।
এই থিমটির মাধ্যমে আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য সংকটের প্রকৃতি এবং তার সমাধানের দিকে নজর দেওয়া হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ করার মাধ্যমেই আমরা প্রকৃতির পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারব। বিশ্বজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়। এসব কার্যক্রম জীববৈচিত্র্যের গুরুত্ব বোঝাতে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে এই দিবস উপলক্ষে র্যালি, সেমিনার এবং কর্মশালা আয়োজন করা হয়। পরিবেশ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা জীববৈচিত্র্যের গুরুত্ব এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। এই দিবস উপলক্ষ করে বৃক্ষরোপণ এবং বন উজাড় রোধে কর্মসূচি গ্রহণ করা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। দেশের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা ধরনের কর্মসূচি পালিত হয়। বাংলাদেশে অনেক প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে যেগুলো সংকটাপন্ন অবস্থায় আছে। এই দিবস উপলক্ষে এসব বিপন্ন প্রজাতির সংরক্ষণে জোর দেওয়া হয়। বাংলাদেশে বিভিন্ন সংস্থা নানা ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে সচেতন করে। জীববৈচিত্র্য আমাদের জন্য অপরিহার্য। আমাদের ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। জীবন এবং প্রকৃতির মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক রক্ষা করতে হবে আমাদের। তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস নিয়ে কিছু তথ্য ও চিত্র। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনিরুল খানের সাথে। কেমন আছেন? জি, ভালো আছেন। বহু বছর তো শিক্ষকতা করছেন এবং বনে বাজারে যাচ্ছেন প্রতিনিয়ত এবং গবেষণাও করছেন। এই যে আমরা নানা দিবস পালন করি, এর মধ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস খুব জোর দিয়ে কিন্তু করা হয়, বেশ জোরের সাথে, কারণ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এর প্রতিপাদ্য নিয়ে বলবেন, এবারের প্রতিপাদ্য? জি, ধন্যবাদ আপনাকে। এই বছর যে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে জীববৈচিত্র্য দিবসের জন্য, সেটি হচ্ছে হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা যদি বাংলায় বলি তাহলে এমনটি হবে যে প্রকৃতি এবং টেকসই উন্নয়নের মধ্যে ঐকতান। এ বছরের যে প্রতিপাদ্য, এটি কিন্তু বাংলাদেশের জন্য খুব প্রাসঙ্গিক বলবো এই জন্য যে বাংলাদেশে আমরা দেখি যে বিশেষত অবকাঠামোগত উন্নয়নের চাপে অনেক ক্ষেত্রেই প্রকৃতি তথা জীববৈচিত্র্য বিপন্ন হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে এই বছরের যে প্রতিপাদ্য, প্রকৃতি তথা জীববৈচিত্র্যের সাথে আমাদের যে উন্নয়ন, তার একটা সমন্বয় সাধন, বিষয়টি খুবই প্রাসঙ্গিক। জাতিসংঘ 2000 সালের ডিসেম্বরে সিদ্ধান্ত নেয় যে এই প্রতি বছর 22শে মে এই দিনটি জীববৈচিত্র্য দিবস হিসেবে পালিত হবে। এর কারণটি হচ্ছে যে 1992 সালের 22শে মে কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘ একটি সিদ্ধান্তে উপনীত হয় যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামের একটি খুব বড় আকারের চুক্তি স্বাক্ষরিত হবে। সেটি পরের মাসে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই মূলত 22শে মে এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। আচ্ছা, বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণে বর্তমানে কি ধরনের কার্যক্রম চলছে? যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির কথা বলছিলাম, সেই সূত্র ধরেই যদি বলি, বাংলাদেশ কিন্তু সেই সময়েই এই আন্তর্জাতিক
চুক্তিতে স্বাক্ষর করে এবং সেই স্বাক্ষরের মধ্য দিয়েই বলতে হবে যে বাংলাদেশে এই জীববৈচিত্র্য বিষয়টা সামনে আসে এবং জীববৈচিত্র্য সংরক্ষণেরও একটি প্রক্রিয়া শুরু হয় এবং এটি খুব বড় একটি ধাপে পৌঁছায় যখন 2017 সালে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন তৈরি করা হয় এবং সেই সাথে এই আইন প্রয়োগের জন্য বেশ কিছু কৌশলপত্র তৈরি করা হয় পরবর্তীতে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। তো এই জাতীয় আরও বেশ কিছু কৌশলপত্র সেই আইনের প্রয়োগের জন্য পরবর্তীতে সরকার তৈরি করে এবং সেই পথ ধরেই সরকারি যে বিভাগগুলো আছে, বন বিভাগ, পরিবেশ বিভাগ এবং মৎস্য বিভাগ, তারা বিভিন্ন কার্যক্রম নেয় তাদের আওতার মধ্যে যে জীববৈচিত্র্য আছে সেইগুলো সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য। আমাদের দেশে এই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে গিয়ে আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছি অথবা আমরা কি ম্যানেজ করতে পারছি? অবশ্যই বাংলাদেশের মতো দেশে তো এটি খুব বড় চ্যালেঞ্জ, এটি বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা জীববৈচিত্র্য আইন করেছি এবং আনুষঙ্গিক আরও কিছু আইন আমাদের বেশ আগে থেকেই ছিল। বন আইন কিন্তু সেই ব্রিটিশ শাসনামল থেকে কার্যকর আছে, সেখানেও কিন্তু অনেক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার উপাদান আছে। তারপর আমাদের বন্যপ্রাণী আইন আছে, তার পরবর্তীতে আমাদের পরিবেশ সংরক্ষণ আইন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ আইন, এগুলো আরও পরবর্তীতে আসে। প্রত্যেকটি আইনেরই প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের দুর্বলতা আছে। যেমন জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জনগণকে সম্পৃক্ত করে যে ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটির কিন্তু ঘাটতি আমরা অহরহই দেখি। এমনকি যেগুলো আমাদের আইনগতভাবে রক্ষিত এবং যেখানে জীববৈচিত্র্য নিরাপদে থাকার কথা, সেখানেও কিন্তু জীববৈচিত্র্য নিরাপদে আছে এটি বলা যাবে না। সেখানেও মানুষের বিভিন্ন অবৈধ কার্যক্রম, পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম আমরা দেখতে পাই। মূলত কি কারণে ঘটছে এগুলা? এটি ঘটছে মূলত যে আমাদের যে আইনগুলো সেগুলো পর্যাপ্ত আছে কিন্তু তার প্রয়োগগুলো সঠিকভাবে হচ্ছে না। আরেকটি দিক হচ্ছে যে মানুষের মধ্যে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতার খুব অভাব আছে এবং মানুষ ঠিক দীর্ঘমেয়াদে ভাবে না যে জীববৈচিত্র্য ক্ষতি হলে তার বা তার পরবর্তী প্রজন্ম কিভাবে যে ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের কাছে হয়তো ওইভাবে ঠিক সঠিক বার্তাটা আমরা দিতে পারি না। এই বিষয়টি সাধারণ মানুষের যে চিন্তা ভাবনার মধ্যে সেভাবে আসলে আসে না যে জীববৈচিত্র্য ক্ষতি হলে তার নিজের বা তার পরবর্তী প্রজন্মের কত বড় ক্ষতি হয়। এবং সব দিক থেকেই কিন্তু জীববৈচিত্র্য আমাদের জীবনের সাথে জড়িত। আপনাদের একটি কর্মশালায় আমি একবার ছিলাম এবং সেই সময়ে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা গতকালকে সারাদিন যা খেয়েছেন, কতগুলো প্রজাতি খেয়েছেন, এর একটা তালিকা করার জন্য। এবং দেখা গেল যে এই ভাত, ডাল, তরকারি, মশলা, তেল সবই তো কোনো না কোনো জীব থেকে এসেছে, হয় উদ্ভিদ না হয় প্রাণী। নিদেন পক্ষে 20 থেকে 25টি প্রজাতির থেকে আমাদের খাবার আসে প্রতিদিনকার। তাহলে কিভাবে আমরা আসলে জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল তা কিন্তু সহজেই আমরা বুঝতে পারি। কিন্তু আমরা যদি আমাদের পাঠ্যক্রম দেখি সেখানে কিন্তু জীববৈচিত্র্যের কথা আমরা খুব একটা দেখি না। শুধু খাবার বলে কথা নয়, আমাদের অর্থনৈতিক বিকাশে, আমাদের সুস্বাস্থ্য নিশ্চিতে, সাধারণ মানুষের, প্রান্তিক জনগোষ্ঠীর যে আয়ের উৎস, সব কিছুর দিক থেকেই কিন্তু আমাদের জীববৈচিত্র্যের উপর নির্ভরশীলতা আছে। কিন্তু সেটিকে আমরা সেভাবে সামনে আনতে পারছি না। এমনকি নীতি নির্ধারণী পর্যায়েও কিন্তু বিষয়টি যতটুকু গুরুত্ব পাওয়া প্রয়োজন ততটুকু গুরুত্ব পেতে আমরা দেখি না। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সবার আগে বলবো যে আমাদের যে রক্ষিত এলাকার নেটওয়ার্ক আছে এটিকে আরো ব্যাপক বিস্তৃত করা প্রয়োজন এবং এটিকে কার্যকর করা প্রয়োজন। তাতেই কিন্তু আমাদের জীববৈচিত্র্যের সিংহভাগ সংরক্ষণ করা সম্ভব। আমাদের যে রক্ষিত এলাকার নেটওয়ার্ক আছে, কতগুলো রক্ষিত অঞ্চল আছে? আমাদের মূল রক্ষিত এলাকা যেগুলো আছে সেইগুলো 40-এরও কম হবে সংখ্যায়। আর ছোটখাটো কিছু রক্ষিত এলাকা আছে যেগুলো ইকো পার্ক, সাফারি পার্ক, এগুলো মিলে সংখ্যায় বেশি হবে। কিন্তু তার চেয়ে বড় কথা যেটি, যে আমরা তো এই যে রক্ষিত এলাকার নেটওয়ার্কটা গড়ে তুলেছি বেশিরভাগই হচ্ছে বন এলাকা। কিন্তু বন এলাকার বাইরেও বাংলাদেশ যেহেতু একটি জলাভূমি সমৃদ্ধ এলাকা, বহু এলাকা আছে যেগুলো জলাভূমি কিন্তু এগুলো জীববৈচিত্র্যে অনেক সমৃদ্ধ। এই এলাকাগুলো পুরোপুরি আমাদের এই রক্ষিত এলাকার নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। শুধুমাত্র টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, বাইক্যাবিল এবং সুন্দরবন, এই জায়গাগুলোতে যে জলাভূমিগুলো আছে সেগুলো মোটামুটি কিছু সংরক্ষণের মধ্যে আছে। কিন্তু এর বাইরে বিশেষত বড় নদীগুলো, নদীর চর এবং সেই সাথে মিঠা পানির অন্যান্য যেসব বিল, হাওর, বাওর আছে, এর সিংহভাগই কিন্তু আমাদের কোনো রক্ষিত এলাকার মধ্যে নেই।
সেটি একটি দুর্বলতা। তাহলে এই জায়গাগুলোকে আমাদের রক্ষিত এলাকার নেটওয়ার্কের মধ্যে সন্নিবেশ করা এবং শুধুমাত্র আইনগত সংরক্ষণ হলেই হবে না, এটিকে বাস্তবিকভাবেই একটি কার্যকর সংরক্ষিত এলাকার নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা। তো এইগুলো কিন্তু আসলে আমাদের কার্যকর করতে হবে যদি আমরা সত্যিকার অর্থেই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে চাই। এটা কি আপনি মনে করেন যে বন বিভাগ অথবা পরিবেশ অধিদপ্তর তাদের লোকবল কম, সেই কারণে কি এই ধরনের দুর্বলতা হচ্ছে যে সংরক্ষণের সেই পরিমাণ নজরদারি দেওয়া যাচ্ছে না? বেশ কিছু সমস্যা আছে। আমি উপর থেকে নিচের দিকে যদি যাই, আমাদের আসলে নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়টি আসলে আরো বেশি গুরুত্ব পাওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের বিনিয়োগ এখানে খুব সামান্য। এর একটা কারণ হয়তো হতে পারে যে আমরা ঠিক টাকার অঙ্কে জীববৈচিত্র্যের ভূমিকাটা তুলে ধরতে পারি না, কিন্তু আমরা যদি টাকার অঙ্কে তুলে ধরতে পারি এটি কিন্তু যে কেউ কনভিন্সড হবে। যেমন ধরুন আপনি শুধুমাত্র যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান তাই কিন্তু নয়, আপনি ধরুন যে আমাদের সুন্দরবন সহ যে উপকূলীয় যে ম্যানগ্রোভ বন আছে, এই বন শুধুমাত্র আমাদের এই যে সাইক্লোনকে বাধা দিয়ে যে আমাদের ফসল রক্ষা করে, মানুষের বসতি রক্ষা করে, তার আসলে মূল্য টাকার অঙ্কে কি, এটি কিন্তু আমরা কখনো হিসেব করে দেখি না। বা এই যে বঙ্গোপসাগরে যে জীববৈচিত্র্য আছে, মাছ, চিংড়ি, কাঁকড়া, তার অর্থনৈতিক গুরুত্বটা কি, আমরা যদি সেভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেখব যে বিশাল একটা ভূমিকা আছে আমাদের অর্থনীতিতে। তো সেই বিষয়টা হয়তো সেইভাবে নীতি নির্ধারণী পর্যায়ে আসে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটি বললেন যে আমাদের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতেও কিছু ঘাটতি আছে। প্রয়োজনীয় সংখ্যক লোকবল বা যে ধরনের কার্যক্রমের জন্য আরও যে ধরনের অর্থায়ন বা যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেটি হয়তো তারা সেভাবে পাচ্ছে না। আর তৃতীয় যেটি বলবো যে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে কিন্তু সহযোগিতার অভাব আছে, যেহেতু তাদের মধ্যে সচেতনতার অভাব, যার ফলে ওইখানে কিন্তু মানুষও যে জীববৈচিত্র্য সংরক্ষণে খুব বেশি সহযোগী এটি খুব বলা যাবে না। তবে আজকাল অনেকেই বিষয়টা বুঝতে পারেন এবং বিশেষত তরুণ প্রজন্ম এই বিষয়ে কিন্তু অনেকটা সচেতন এবং তারা কিন্তু তাদের এই জীববৈচিত্র্য সংরক্ষণের যে স্লোগান, সেই স্লোগানটিকেই তারা কিন্তু এখন সামনে নিয়ে আসছে। আচ্ছা, আমাদের দেশের জনসংখ্যার যে চাপ, সেটাও কি একটি কারণ? এটি আংশিকভাবে হয়তো একটি কারণ হতে পারে, কিন্তু আমি এটিকে খুব বড় করে দেখব না এই জন্য যে আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি তাকাই, সেখানেও তো জনসংখ্যা বাংলাদেশের কাছাকাছি, সেসব দেশে তো এত খারাপ অবস্থা হয়নি। দেশটা তো বড় না, আমাদের দেশটা তো ছোট। আমাদের কিন্তু প্রকৃতির থেকে শিক্ষার অভাবটাও অনেক কম, এটাও কি একটা কারণ মনে করেন? মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটিও কিন্তু আমাদের জীববৈচিত্র্য তথা পরিবেশ প্রকৃতির যে সঠিক জ্ঞানটি আসলে দিতে পারছে না বা পর্যাপ্তভাবে দিতে পারছে না। ওই ধরনের কারিকুলাম নাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেভাবে কারিকুলামটি নেই। এবং বিশেষত যেসব ছেলে মেয়ে শহরে বড় হয়ে ওঠে তারা কিন্তু অনেকটাই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। রাইট। যারা হয়তো গ্রামীণ পরিবেশে বড় হচ্ছে তারা কিন্তু জানে আমি যে আম, জাম, কাঁঠাল খাচ্ছি বা লিচু, কলা খাচ্ছি, এটি কোন গাছে হয়, গাছটি দেখতে কেমন, গাছটি বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, বিষয়গুলো তারা চোখের সামনেই দেখে। বা আমি যে মাছ ধরতে যাই নদীতে, নদী যদি ঠিক না থাকে আমি মাছটি পাবো না। কিন্তু যে ছেলে মেয়ে একদম শহরে বড় হচ্ছে সে তো সুপার শপে গিয়ে কিনছে, তার কাছে কিন্তু একটি ডিটারজেন্টের প্যাকেট আর তার পাশে একটি ডালের প্যাকেট একই কথাই। কিন্তু এই যে ডাল যে কোথাও চাষ হয়েছে, এটি যে এর মধ্যে একটি প্রাণ আছে, সেই প্রাণ থেকে এটি এসেছে। এবং আমরা মানুষও যে এই জীববৈচিত্র্যেরই একটা অংশ, প্রতিনিয়ত আমরা অন্য প্রাণের উপর নির্ভরশীল। শহরের ছেলে মেয়েরা যদি এটা তারা যেটি পড়ছে বা প্রকৃতির কাছে তারা গিয়ে যদি সচক্ষে না দেখে, তাহলে কিন্তু ওই সংযোগটা আসলে তৈরি হয় না। হয়তো তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু প্রকৃতি পরিবেশের যে প্রকৃত শিক্ষা, সেখানে কিন্তু একটি গলদ আসলে রয়েই গেছে। অবশ্যই প্রকৃতির থেকে অনেক দিন দিন দূরে চলে যাচ্ছি, এবং বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম, এবং এই যে প্রকৃতির থেকে দূরে চলে যাচ্ছে তারা, সেটা আমার মনে হয় আমাদেরও দায়িত্ব আছে যারা অভিভাবক, যে তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার। সেখানেও কিন্তু আমাদের ঘাটতি আছে এবং সেই ঘাটতিটাও কিন্তু পূরণ করা দরকার। আসলে আমরা সবাই অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি এবং যার কারণে কিন্তু এই ঘটা করে জীববৈচিত্র্য দিবস পালন করতে হয় বছরে একবার। কিন্তু তারপরেও বলবো দরকার আছে, কারণ সচেতন করতে হবে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণ প্রজন্ম কি ধরনের ভূমিকা পালন করতে পারে? বাংলাদেশের যে জনগোষ্ঠী তার কিন্তু প্রায় 1/3 বলা চলে তরুণ প্রজন্ম, এবং এরা কিন্তু অনেক দিক থেকেই
অগ্রগামী, প্রযুক্তির সাথে বেশি পরিচিত, এরা সহজেই নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তো যার ফলে আপনি একটু আগে যেটি বললেন যে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রকৃতির সাথে যে সংযোগটি, সেই সংযোগটি ঘটিয়ে দেয়া, এবং তারা যখন চোখের সামনে দেখবে যে কিভাবে তার জীবনটি প্রকৃতির সাথে সংযুক্ত, তখন কিন্তু আবার তাদের যে প্রযুক্তির উপর তাদের যে দক্ষতা, যেটি আমাদের নেই, আমাদের পরের প্রজন্মের আছে, তারা কিন্তু খুব দ্রুত সেই বার্তাটি আবার নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। সেই সম্ভাবনাটিও কিন্তু এই তরুণ প্রজন্মের মধ্যে আছে, এবং সেখানেই কিন্তু আমাদের আসলে অ্যাড্রেস করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা সেদিকেই নিয়ে যেতে হবে। এবং আপনি প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে যেটি শুরু করেছেন, যে বৃক্ষরোপণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এটি কিন্তু একটি ভালো শুরু আমি বলবো। কারণ অন্তত যে গাছগুলো তারা লাগাচ্ছে সেই গাছগুলো তারা চিনছে, এবং সেই সাথে একটু হলেও পরিচিত হচ্ছে যে কি গাছে কোন ফল ধরে, কোন ফুল হয়। এই পরিচিতিটার কিন্তু প্রয়োজন আছে। শুধু বইতে যারা পড়ছে যে দোয়েল জাতীয় পাখি, সে হয়তো বাস্তবে দোয়েল দেখলে চিনবেই না। তো এই বিষয়গুলো কিন্তু তার কাছে সেভাবে বার্তাটি পৌঁছাচ্ছে না। ওই জায়গাটিতেই কিন্তু আমাদের আসলে নজর দেওয়া প্রয়োজন, এই যে সংযুক্তিটা করে দেয়া। আজকে এই জীববৈচিত্র্য দিবসে আমাদের এই যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আপনার বার্তাটা কি, শেষ কথাটা কি বলবেন? আমরা যদি জীববৈচিত্র্যকে একটি জাল বলি, সেই জালেরই ক্ষুদ্র একটি অংশ হচ্ছে মানুষ। এবং যদি এই জালটি ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে মানুষও ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মানুষের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। তাই মানুষের দীর্ঘমেয়াদী টিকে থাকার স্বার্থেই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে এবং সেই সাথে দর্শকদেরও ধন্যবাদ। শ্রোতা দর্শক, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের কোনো বিকল্প নেই। জীববৈচিত্র্য হারিয়ে গেলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। আমাদের অস্তিত্ব টিকে রয়েছে জীববৈচিত্র্যের উপর নির্ভর করে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়েই শেষ করছে আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।